বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংলিশের বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ বেসিক ইংলিশ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বেসিক গ্রামার, বেসিক ইংলিশের বেসিক গ্রামার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, বিসিএস, বিভিন্ন জব, সরকারি এবং বেসরকারি, এক কথায় সব জায়গায় কিন্তু এই বেসিক নলেজটা চলে আসবে। এবং এই বেসিক নলেজটা না জানার কারণে আমরা সব জায়গায় মার খাবো, বিশেষ করে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হতে যাচ্ছে। তো আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা একটু দেখবেন। তো শুরুতেই আমরা আজকে টপিক বেছে নিয়েছি, যা আমরা আজকে দেখব যে সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট, এই চারটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে কর্তা। সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটি করে, কোনো সেন্টেন্সে যে কাজটি করে তাকেই কিন্তু আমরা ইংলিশে সাবজেক্ট বা বাংলায় কর্তা বলি। অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম। অবজেক্ট ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কর্ম, অর্থাৎ যেটার উপর আশ্রয় করে কোনো কাজ সম্পাদিত হয় বা যেটার উপর ভিত্তি করে কাজ হয়, সেটাকে আমরা সাধারণভাবে কর্ম বলতে পারি, ইংলিশে বলি কি অবজেক্ট। এরপর আমরা ডিটেলস দেখার চেষ্টা করব খুব সহজে কিভাবে অবজেক্ট চেনা যায়। কারণ অবজেক্ট যদি আমরা ভালো করে না বুঝি এবং ভালো করে যদি আমরা না চিনি, তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু আমরা সমস্যায় পড়ব। যখন আমরা ভার্বের, বিশেষ করে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব যখন আমরা পড়তে যাব, তখন কিন্তু ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট না চেনার উপায়ে আমরা কিন্তু শনাক্ত করতে পারবো না। আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব মূলত অবজেক্টের উপর নির্ভর করে। আরও গুরুত্বপূর্ণ বিষয়ে অবজেক্ট না জানলে বা না জানলে আমরা সমস্যায় পড়ে যাব। তারপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা অ্যাডভার্ব, আমরা জানি পার্টস অফ স্পিচ ইংলিশে 8 প্রকার আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবং সর্বশেষে যেটা দেখার চেষ্টা করব কমপ্লিমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে সাবজেক্টের ভিন্ন পরিচয়। সাবজেক্টের একটি ভিন্ন পরিচয়কে সাধারণত কমপ্লিমেন্ট বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখার চেষ্টা করি। এখানে আমি 4টি সেন্টেন্স বা বাক্য লিখে দিয়েছি। তো এই 4টি সেন্টেন্সের সর্বপ্রথম যে বিষয়টা আমরা খুঁজে বের করব সেটা হচ্ছে সাবজেক্ট। তো সবাই বা অনেকেই বলবে যে শুরুতেই সাবজেক্ট থাকে, কোনো সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তো কথা ঠিক আছে, কিন্তু তারপরে আমরা বৈধভাবে বোঝার চেষ্টা করব, খুব সহজে বোঝার চেষ্টা করব আসলে সাবজেক্ট কিভাবে আমরা সহজে দেখব বা কিভাবে সহজে বুঝতে পারবো যে আসলে এটাই হচ্ছে সাবজেক্ট। তো এটা বোঝার জন্য আমরা 4টি সেন্টেন্স আগে বিশ্লেষণ করব। সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, সেটা দেখার চেষ্টা করব। না হোক মানলাম যে প্রথমে আই শব্দের অর্থ হচ্ছে কি আমি, এটাই এখানে সাবজেক্ট। তারপরে দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দে শব্দের অর্থ হচ্ছে তারা অথবা তাহারা, এটা না হোক সাবজেক্ট। হিটা বুঝলাম যে এটা সাবজেক্ট, হাসান না হোক বুঝলাম সাবজেক্ট। সাবজেক্ট খুব সহজ, যে কেউ পারবে। কিন্তু এখন যদি রাইসের নিচে যদি আমি আন্ডারলাইন করি, রাইস শব্দের অর্থ এখানে বুঝাচ্ছে ভাত, অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই। আবার দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, ক্রিকেট নিচে আমি আন্ডারলাইন করতেছি। আবার হি ইজ এ ডক্টর, এই ডক্টরের নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। আবার হাসান ওয়েন্ট হোম, হাসান বাড়ি গিয়ে গেল বা গিয়েছিল, তাহলে হোমের নিচে আমি আন্ডারলাইন করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে রাইস শব্দের অর্থ হচ্ছে ভাত, ক্রিকেট একটা খেলার নাম, এ ডক্টর মানে একজন চিকিৎসক, হোম শব্দের অর্থ হচ্ছে কি বাড়ি। এখন কথা হচ্ছে যে রাইস কি অবজেক্ট? অনেকে বলবেন যে হ্যাঁ রাইস অবজেক্ট। না হোক আমি মানলাম যে রাইস অবজেক্ট, তাহলে বলুন হোম কি অবজেক্ট? আসলে হোম কি অবজেক্ট? এ ডক্টর কি অবজেক্ট? প্রশ্নের উত্তর হবে না, এ ডক্টর কিন্তু অবজেক্ট নয়, হোম কিন্তু অবজেক্ট নয়, কিন্তু রাইস অবজেক্ট, আবার ক্রিকেট কিন্তু অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এ ডক্টর কেন অবজেক্ট নয়? যদি ক্রিকেট এখানে অবজেক্ট হয়, রাইস যদি এখানে অবজেক্ট হয়, তাহলে এই ডক্টর কেন এখানে অবজেক্ট নয়? তো এটার উত্তরে যাওয়ার আগেই, অর্থাৎ এটা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমরা বেসিক কিছু ইংলিশ গ্রামার জানার চেষ্টা করি, খুব সহজে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে শিখতে পাবো যদি কোনো সেন্টেন্স বা বাক্য যদি আমরা যদি ভার্বকে, তো সর্বপ্রথম বলে রাখি ভার্ব কাকে বলে। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের মধ্যে যে শব্দটা দ্বারা কাজ করা বোঝাবে তাকেই কিন্তু আমরা বলতে পারি কি ভার্ব বলতে পারি।
ইংলিশে আমরা কি বলতে পারি, ভার্ব বলতে পারি, অর্থাৎ যেটা দিয়ে কোনো কাজ করা বোঝাবে, অর্থাৎ কর্মবাচক বা ক্রিয়াবাচক শব্দকে আমরা ভার্ব বলতে পারি। ইংলিশে বলতে পারি সহজ কথা, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যের ভার্বকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব, তখন কিন্তু আমরা সহজেই সাবজেক্ট খুঁজে পাবো। কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে অর্থাৎ কর্মবাচক বা ক্রিয়াকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা সহজে অবজেক্ট পেয়ে যাব। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, কোনো সেন্টেন্সের ভার্বকে যখন কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করব, তাহলে প্রশ্ন করার পর যে উত্তরটা চলে আসবে সেই উত্তরটা হবে ওই সেন্টেন্স বা ওই বাক্যের মধ্যে, সেটি হবে অবজেক্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে কর্ম। আমি আবারও বলতেছি, এগেইন আই সে, যে কোনো বাক্যের ভার্বকে যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করব, তখন যেটা উত্তর আসবে সেটা হবে সাবজেক্ট। আর যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেটা উত্তর আসবে সেটা হবে কিন্তু অবজেক্ট। আবার কোনো বাক্যের ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কেন, কিভাবে, কখন, কোথায়, কেন, কিভাবে দিই যদি আমরা প্রশ্ন করি, যে উত্তর আসবে সেটা হবে কিন্তু অ্যাডভার্ব, সেটা কিন্তু আবার অবজেক্ট নয়, সেটা হবে কি অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, যদি কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যখন কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তর আসবে সেটি হবে অ্যাডভার্ব। তো আমরা এবার প্রমাণ দেখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথম বাক্যে যে আমরা আগে ভার্ব খোঁজার চেষ্টা করি, যে আমি ভাত খাই, আমি ভাত খাই। আচ্ছা, আমি এখানে বাংলাটা লিখে দিচ্ছি, আমি ভাত খাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তিনটা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে ভাত, একটা হচ্ছে খাই। এই তিনটি শব্দ দ্বারা কাজ করা বোঝায়, শুধুমাত্র এই খাইকে দিয়ে কাজ করা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে খাই হচ্ছে কি ভার্ব, ইংলিশে এটাকে আমরা বলবো কি ভার্ব, বাংলায় বলতে পারি আমরা ক্রিয়া অথবা কি কাজ। তাহলে এই ইটটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভিতে ভার্ব। এই ভার্বকে আমরা যখন আমরা প্রশ্ন করব, কে বা কারা দিয়ে যখন আমরা প্রশ্ন করব, কে বা কারা দিয়ে যখন প্রশ্ন, তখন কি পাওয়া যাবে, সাবজেক্ট। আর যখন এই ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেটা উত্তর আসবে সেটার নাম হবে কি অবজেক্ট। তাহলে এখন খাই, এখন এটাকে যদি এই খাই এটা হচ্ছে কি ভার্ব, এটাকে যদি প্রশ্ন করি, আমরা যদি প্রশ্ন করি যে কি খাই, তাহলে উত্তর কিন্তু চলে আসে যে ভাত খাই। কি খাই, ভাত খাই, অর্থাৎ রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে রাইসটা এখানে হলো অবজেক্ট, যে কি খাই, উত্তর হচ্ছে ভাত খাই। আবার দ্বিতীয় নম্বর সেন্টেন্স যদি আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করি, যে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, তাহলে খেলে, তাহলে এখানে কাজ করা বুঝাচ্ছে, ভার্ব হচ্ছে কি প্লে, এই প্লেটা হচ্ছে কি এটা ভার্ব, এটা দিয়ে কাজ করা বুঝাচ্ছে। এই বাক্যে আমরা অবজেক্ট খুঁজে বের করব। তাহলে এখানে যদি প্রশ্ন করি কি খেলে, উত্তর হবে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে ক্রিকেট এখানে অবজেক্ট, এখানে রাইসটা হচ্ছে এখানে আমরা একটু আগে দেখলাম এটা অবজেক্ট। এখন এভাবে যদি আমরা লক্ষ্য করি যে হি ইজ এ ডক্টর, সে একজন চিকিৎসক, এখন যদি প্রশ্ন করা হয় যে এটি কি অবজেক্ট, তাহলে উত্তর হবে না, এটা অবজেক্ট নয়। কেন এটা অবজেক্ট নয়, আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যাকরণ নিয়ম অনুযায়ী বলা হয় যে সাবজেক্টের আলাদা একটা পরিচয়, যখন আলাদা একটা পরিচয় বা ভিন্ন পরিচয় থাকে, তখন সেটাকে অবজেক্ট বলা হয় না, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ব্যাকরণের ভাষায় কি বলা হয়, কমপ্লিমেন্ট। সে হয় একজন ডক্টর, যে কি হয় একজন চিকিৎসক হয়, কিন্তু এটা অবজেক্ট হিসেবে প্রথম অবস্থায় আমাদের অবজেক্ট হিসেবে মনে হতে পারে, কিন্তু আসলেই রিয়েলি এটা কিন্তু অবজেক্ট নয়। আমরা এভাবে লিখতে পারি হি ইকুয়াল এ ডক্টর, তাহলে সে যে একজন চিকিৎসক বা একজন ডক্টরও কিন্তু সে, তাহলে হি ইকুয়াল আমরা এই ডক্টর লিখতে পারি। তাহলে এইখানে হির আলাদা একটা পরিচয়কে বোঝানো হচ্ছে, তিনি একজন কি চিকিৎসক। তাহলে সাবজেক্টের যখন আলাদা একটা পরিচয় পাওয়া যাবে, তখন সেটাকে আমরা ব্যাকরণের ভাষায়, ইংলিশ ব্যাকরণের ভাষায় সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সটিতে হি ইজ এ ডক্টর, তাহলে এই ডক্টর অবজেক্ট নয়, এটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে, যখন সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আবার যদি লক্ষ্য করি পরের সেন্টেন্সটিতে হাসান ওয়েন্ট হোম, হাসান বাড়ি গিয়েছিল। এখন ভার্ব হচ্ছে কি গিয়েছিল, গোর পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হচ্ছে কি ওয়েন্ট। এখন যদি প্রশ্ন করি কি গিয়েছিল, কাকে গিয়েছিল, উত্তর দিতে পাবে না। তাহলে এই বাক্যে যদি আমরা অবজেক্ট খুঁজি, তাহলে অবজেক্ট খোঁজার জন্য আমি একটু আগে বলছি যে ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর আসবে সেটা হবে কি অবজেক্ট। তাহলে হাসান ওয়েন্ট হোম, হাসান বাড়ি গিয়েছিল, তাহলে কি গিয়েছিল, কাকে গিয়েছিল, উত্তর দিতে পারতেছে না। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি যে হাসান কোথায় গিয়েছিল, এই ভার্বকে গিয়েছিল, ওয়েন্ট শব্দটা হচ্ছে গিয়েছিল। এখন যদি প্রশ্ন করা হয় যে কোথায়, কোথায় গিয়েছিল, যদি এটা আমরা যদি প্রশ্ন করি যে কোথায় গিয়েছিল,
তাহলে উত্তর চলে আসবে যে বাড়িতে গিয়েছিল বা বাড়ি গিয়েছিল, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের হোম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে তোমাদের বলছিলাম যে ভার্বকে যখন কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে যখন প্রশ্ন করা হবে, যেটা উত্তর আসবে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন এই কোথায় দিয়ে আমরা এটাকে প্রশ্ন করলাম যে কোথায় গিয়েছিল, উত্তর হচ্ছে কি বাড়ি গিয়েছিল, তাহলে হোমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসলে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসে। বেসিক ইংলিশ, বেসিক গ্রামারের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। প্রাইমারি শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিসিএস থেকে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির পরীক্ষায় কিন্তু এই ঘুরিয়ে ফিরে এই বেসিক ইংলিশ, বেসিক গ্রামার থেকে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে হাসান বাড়ি গিয়েছিল, এখন প্রশ্ন করি কোথায় গিয়েছিল, উত্তর হচ্ছে বাড়ি গিয়েছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারটি সেন্টেন্স অবজেক্ট খোঁজার চেষ্টা করি যে আমি ভাত খাই, এখন প্রশ্ন করি ক্রিয়াকে কি খাই, ভাত খাই, তাহলে এটা অবজেক্ট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, কি খেলে, উত্তর হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, এখানে রাইট হচ্ছে অবজেক্ট। কিন্তু হি ইজ এ ডক্টর, সে একজন চিকিৎসক, এই ডক্টর কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। কেন? সাবজেক্টের আলাদা একটা পরিচয়, ভিন্ন একটা পরিচয়, সেটাকে ইংলিশে বা ইংলিশ ব্যাকরণের ভাষা বলে, ওটার নাম কমপ্লিমেন্ট। আবার হাসান ওয়েন্ট হোম, হাসান বাড়ি গিয়েছিল, কোথায় গিয়েছিল, উত্তর হচ্ছে বাড়ি গিয়েছিল, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করা হলো, তাহলে এইটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যখন আমরা কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর আসবে সেটা হবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাডভার্ব। চলো আমরা আরো কিছু দেখার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা কিছু সেন্টেন্স বাক্যে আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করব। যে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি ফর কমিউনিকেশন, মানে যোগাযোগের জন্য। এখন এই বাক্যে সর্বপ্রথম অবজেক্ট খোঁজার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা আমাদের ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তাহলে লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, এটা দিয়ে কাজ করা বুঝেছে, এই লার্ন এখানে, তাহলে এটা কি ভার্ব। আবার হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল ইন দ্য ফার্স্ট রাউন্ড, অর্থাৎ প্রথম রাউন্ডে সে ভালো খেলেছিল। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কি প্লেড, তাহলে ভার্বটা হচ্ছে আমাদের প্লেড, যেহেতু এটা দিয়ে কাজ করা বুঝেছে, তাহলে এখানে আমরা একটা ভার্ব খুঁজে বের করলাম। এবং তৃতীয় নম্বর সেন্টেন্সে হি গ্যাভ মি এ পেন, অর্থাৎ গিভের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে গ্যাভ, সে দিল আমাকে একটা কলম দিল বা কলম দিয়েছিল, তাহলে এইখানে এটা হচ্ছে ভার্ব। তাহলে গিভের পাস্ট ফর্ম এখানে কি ব্যবহার করা হচ্ছে গ্যাভ, আর প্লের পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হচ্ছে কি প্লেড, আর এটা তো প্রেজেন্ট ফর্মে আছে। লার্ন শব্দটা হচ্ছে শেখা, তাহলে আমরা ইংলিশ শিখি ফর কমিউনিকেশন বা যোগাযোগের জন্য। এখন আমরা এই তিনটে বাক্যে অবজেক্ট খোঁজার চেষ্টা করি। তাহলে এখন অবজেক্ট খোঁজার জন্য যদি আমরা একটু আগে শিখছি যে ভার্বকে, কোন সেন্টেন্সের ভার্বকে যখন আমরা কি অথবা যদি কাকে দিয়ে যদি প্রশ্ন করি, অর্থাৎ ভার্বটাকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে সরাসরি আমরা কি খুঁজে পাবো, অবজেক্ট খুঁজে পাবো। এখন লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, এখন যদি প্রশ্ন করি যে কি শিখি, এটাকে যদি প্রশ্ন করি যে কি শিখি, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ইংলিশ শিখি, যে উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি, তাহলে এই ইংলিশটা হচ্ছে এখানে অবজেক্ট। কি শিখি, আমরা ইংলিশ শিখি যোগাযোগের জন্য, ফর কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগের জন্য। এখন ভার্ব হচ্ছে লার্ন, মানে শেখা। এখন প্রশ্ন করুন যে কি শিখি, উত্তর হচ্ছে কি ইংলিশ শিখি, কি শিখি, ইংলিশ শিখি। তাহলে এই যে কি দিয়ে, ভার্বকে যখন কি দিয়ে প্রশ্ন করব, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইংলিশ এখানে অবজেক্ট। কিন্তু ফর কমিউনিকেশন এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু অবজেক্ট নয়, অবজেক্ট হচ্ছে এখানে শুধু ইংলিশ। তা আমরা যখন ভয়েস চেঞ্জ করি, বড় বড় সেন্টেন্সগুলোতে যখন ভয়েস চেঞ্জ করি, তখন বেশিরভাগই আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই আসলে যে কোনটি অবজেক্ট হবে। তাহলে এখন থেকে আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই অবজেক্ট খুঁজে পাবে। এবার দ্বিতীয় নম্বর দেখি, হি প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, অর্থাৎ প্রথম রাউন্ডে সে ভালোই খেলেছিল। তাহলে এখানে ভার্ব হচ্ছে খেলেছিল। এখন যদি প্রশ্ন করা হয় যে এই বাক্যে যদি আমরা অবজেক্ট বের করি, আর অবজেক্ট বের করার জন্য আমাদের কি প্রশ্ন করতে হবে, কি বা কাকে, অর্থাৎ কাকে প্রশ্ন করবো, ভার্বকে। তাহলে ভার্ব এখানে খেলেছিল, যে কি খেলেছিল, কাকে খেলেছিল, উত্তর দিতে পারতেছে না। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কিভাবে খেলেছিল, উত্তর হচ্ছে ভালোই খেলেছিল। কেমন খেলেছিল, ভালো খেলেছিল। তাহলে ভার্বকে কিভাবে, কেমন, কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, কি পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, ভার্বকে যদি কিভাবে, কেমন, এটা দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সরাসরি এটা অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে কেমন খেলেছিল, উত্তর হচ্ছে ভালো খেলেছিল। তাহলে এই যে ওয়েলটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব, তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় নম্বর সেন্টেন্সে যাই, হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিল বা কলম দিয়েছিল। এখন এটাকে যদি প্রশ্ন করি কি দিয়েছিল, উত্তর হচ্ছে কি কলম দিয়েছিল। তাহলে কি দিয়েছিল, উত্তর হবে কি একটা কলম, তাহলে এ পেন, তাহলে একটা কলম দিয়েছিল। আবার যদি প্রশ্ন করি যে কাকে দিয়েছিল, উত্তর হচ্ছে কি আমাকে, তাহলে মি। তাহলে শিক্ষার্থীর মধ্যে এখানে অবজেক্ট কিন্তু পাওয়া গেল দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে কি পেন, এটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট কিভাবে খুঁজে বের করবো, অবজেক্ট খোঁজার আগে সর্বপ্রথম আমরা ভার্ব খুঁজে বের করবো সেন্টেন্সের।
ভার্বকে খোঁজার পর ওই ভার্বকে প্রশ্ন করবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে কি দিয়েছিল, একটা কলম দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে এখানে অবজেক্ট কয়টা পাওয়া গেলো? দুইটা। তাহলে এবার শিক্ষার্থী বন্ধু আর একটু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অনেকে এই বিষয়ে জানি না, ভার্সিটি এডমিশনে বা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে যে অবজেক্ট আবার কয় প্রকার হয়। বিভিন্ন রিফারেন্সে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে, কিন্তু মূলত অবজেক্ট দুই ধরনের হয়, সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে অবজেক্ট শব্দের অর্থ শিক্ষার্থী বন্ধু আমরা শিখলাম যে অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম। অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট কোনটি আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটি সেটা আবার দেখার চেষ্টা করি। যদি বস্তুবাচক হয় তাহলে সেটার নাম হবে ডাইরেক্ট অবজেক্ট, আর যদি ব্যক্তিবাচক হয় সেটার নাম হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দুটো অবজেক্ট খুঁজে পেয়েছিলাম, একটা হচ্ছে একটা কলম আর একটা অবজেক্ট ছিল কি আমাকে। তাহলে মিটা হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা বস্তুবাচক সেটাকে আমরা সহজে বলতে পারি কি? ডাইরেক্ট অবজেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল রাখবো অবজেক্ট মূলত দুই ধরনের হয়, যদি ব্যক্তিবাচক বুঝায় তাহলে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, আর যদি বস্তুবাচক হয় সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকে শেখার সুযোগ করে দেবেন। আর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।